শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবরই আপনাদের জানাবো আমি সৌমিত্র শুভ্র। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। নারায়ণগঞ্জের বাবুরাইলের তাঁতিবাজার এলাকায় 4 তলা একটি ভবন ধসে পড়েছে। সবশেষ খবর পর্যন্ত এই ঘটনায় 1 জন নিহতের খবর নিশ্চিত করেছে প্রশাসন। আহত হয়েছেন 4 জন। পুলিশ জানিয়েছে বিকেলে ভবনটি বিকট শব্দে হেলতে শুরু করে, ধীরে ধীরে পুরোপুরি পড়ে যায় মাটিতে। দুর্ঘটনার সময় ভবনটিতে খুব বেশি মানুষ ছিল না বলে জানান স্থানীয়রা। ঘটনার পর প্রথমে স্থানীয় লোকজন উদ্ধার কাজ শুরু করে, পরে আসে দমকল কর্মীরা। তারা গুরুতর আহত অবস্থায় 5 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা 1 জনকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে আছেন সহকর্মী আমির হোসেন স্মিথ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে, টেলিফোনে যুক্ত হচ্ছেন তিনি। স্মিথ, উদ্ধার তৎপরতার সবশেষ খবর জানতে চাই। সৌমিত্র, এই আসর নামাজের পরপরই কিন্তু এই শাহজাহান, শিউলি বেগম সহ 4 জনের মালিকানাধীন এই ভবনটি কিন্তু ধসে পড়ে। এই ভবনটি একটি খালের উপর, অর্থাৎ এই পাশ দিয়ে কিন্তু খাল বয়ে গিয়েছে, অর্থাৎ নালার মতো বয়ে গিয়েছে। সেই নালাটি কি দিয়ে কিন্তু এই ভবনটি হয়ে যাওয়া ভবনটি কিন্তু ধসে পড়ে। সেই ভবনটি ধসে পড়ার পরপরই কিন্তু বেশ কিছু মানুষ আটকা পড়া হয়েছে। তারপরে স্থানীয় লোকজন কিন্তু এসে প্রথমে এখানে এই ভবনটিতে যখন অনেকে আটকা পড়েছে, সেই ভবনের লোকজনকে কিন্তু উদ্ধার করা হয়েছে। তার মধ্যে শোয়েব নামের একজনকে কিন্তু মৃত অবস্থায় এখানে উদ্ধার করা হয়েছে বলে ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন আমাদেরকে নিশ্চিত করেছেন। তারা বলছেন যে বাকি যে 3 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাদেরকে কিছুক্ষণ আগে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সেই উদ্ধার করে লোকজনকে কিন্তু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বলছেন তাদের অবস্থা এই কিছুটা স্বাভাবিক রয়েছে এবং এই উদ্ধার তৎপরতার একজনকে স্থানীয় লোকজন, অর্থাৎ নিহতের স্বজনরা আমাদেরকে নিশ্চিত করেছেন যে তাদের 1 জনকে কিন্তু উদ্ধার করা হয়েছে এবং বাকি 1 জন, অর্থাৎ ওয়াজিদ নামের আরো 1 জন 12 থেকে 15 বছরের একজন কিশোরকে কিন্তু এই ভবনটির ভিতরে আটকা পড়েছেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। সেই কারণে তারা ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু এখানে এসেছেন। তারা চেষ্টা চালাচ্ছেন ভবনের ভিতরে কোনো লোক আছে কিনা, সে আরো কোনো লোক আছে কিনা সেটা তল্লাশি চালাচ্ছেন। তারা বলছেন যে এই ভবনটি যে ওয়াজিদ নামের যাদেরকে খুঁজে বের করা চলছে, সেই ভবনটি তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছেন। তারা হাতুড়ি, হামার, শাবাল এবং বিভিন্ন দেশীয় অস্ত্র যেগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু ঘুরে ঘুরে এই ভবনটির ভিতরে প্রবেশ করছেন। তারা বলছেন যে সার্চ করছেন যতক্ষণ পর্যন্ত এই ভবনটিতে কোনো মানুষের সন্ধান পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত তারা এই ভবনটিতে উদ্ধার অভিযান চালাবেন। এই ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে এসে উপস্থিত হয়েছেন, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে উপস্থিত হয়েছেন, জেলা প্রশাসনের কর্মকর্তারা এসেছেন। তারা সবাই মিলে কিন্তু যৌথভাবে এই উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেছেন। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই ভবনের ভিতরে কাউকে খুঁজে পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে উদ্ধার অভিযান চালিয়ে যাবেন। এবং স্মিথ, দেখতে পাচ্ছিলাম উদ্ধার কাজ সহকর্মী আমির হোসেন স্মিথ জানাচ্ছিলেন নারায়ণগঞ্জের বাবুরাইল থেকে। অন্যান্য খবরে যাচ্ছি। জিয়াউর রহমান জেল হত্যার সাথে জড়িত ছিল, এজন্যই খন্দকার মোশতাক ক্ষমতায় এসে তাকে সেনাপ্রধান করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জেল হত্যা দিবসে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, বিএনপি নেতারা মেরুদণ্ডহীন বলেই একজন দুর্নীতিবাজ ও খুনিকে নেতা হিসেবে মেনে নিয়েছে। এই জিয়াউর রহমান মোশতাকের সাথে ওতপ্রোতভাবে এই ষড়যন্ত্রে জড়িত ছিল বলে তখন মোশতাক যখন রাষ্ট্রপতি হলো, নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়েই জিয়াউর রহমানকে বানালো সেনাপ্রধান। খুনিদের যারা দোষক, খুনিদের মদতদাতা, তাদের স্থান বাংলার মাটিতে ভবিষ্যতে কোনোদিন ইনশাল্লাহ আর হবে না। এর আগে সকালে জেল হত্যা দিবসে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের নেতা কর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এই আনুষ্ঠানিকতা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 75-এর 15 আগস্ট ও 3 নভেম্বরের খুনিরা একই চক্রের। পলাতক সব হত্যাকারীকে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি। পরে বিভিন্ন সহযোগী সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়। যারা খুনি তাদের অনেকেরই দণ্ড কার্যকর হয়েছে, যাদের
দণ্ড কার্যকর হয়নি, যারা বিদেশে পলাতক তাদেরকে ফিরিয়ে আনার জন্য জোরদার প্রয়াস অব্যাহত রয়েছে এবং এই কূটনৈতিক প্রয়াস সামনের দিনগুলোতে আরও বাড়বে। এদিকে বনানী কবরস্থানে জাতীয় চার নেতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। সকাল 7:30 দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে সিনিয়র নেতারা শ্রদ্ধা জানান। বাবার কবরে ফুল দিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, 75-এ বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যার মধ্য দিয়ে রাজনৈতিক শূন্যতা তৈরি করা হয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে সেই শূন্যতা কাটিয়ে উঠেছে আওয়ামী লীগ। ৭১-এর পর থেকেই বঙ্গবন্ধুকে হত্যা করার পরে, চার নেতাকে হত্যা করার পর ওই ঘাতক চক্রের উদ্দেশ্যই ছিল বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই শূন্য স্থানকে অনেকখানি পূরণ করেছেন ও তার নেতৃত্বে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছেন। নাজিমউদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। প্রথমে জাতির পিতার স্মৃতি বিজড়িত কারা সেলে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী, এরপর জাতীয় চার নেতার কারা সেলে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় মন্ত্রীর সাথে ছিলেন জেল কর্তৃপক্ষ ও স্থানীয় রাজনীতিবিদরা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, দেশের বাইরে পালিয়ে থাকা সব খুনিদেরই ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আগামী জানুয়ারিতে ঢাকার 2 সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। মধ্য থেকে শেষ জানুয়ারিতে হবে ভোট গ্রহণ, এমনটি জানিয়েছেন ইসি সচিব। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নির্বাচন করার চিঠি পেয়েছে কমিশন। ঢাকার 2 সিটিতে একই দিনে ভোট গ্রহণ হবে। 18 নভেম্বরের পর যে কোনো দিন ঘোষণা করা হবে তফসিল। 2 সিটির সবগুলো কেন্দ্রে ইভিএমে ভোট নেওয়া হবে। ডিসেম্বর মাসে জেডিসি এবং পিইসি পরীক্ষা থাকে, এজন্য ডিসেম্বর মাসে নির্বাচন করা হবে না। এবং একইভাবে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আপনারা জানেন এপ্রিলের দিকে এসএসসি এবং ইন্টারমিডিয়েট পরীক্ষা থাকে, এই জন্য ওই সময় নির্বাচন হবে না। তো নির্বাচনটা জানুয়ারি মাসে করার জন্য সিদ্ধান্ত হয়েছে। যুবলীগ নেতা জি.কে. শামীমের 297 কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। তবে এই তথ্য বিশ্বাস করতে নারাজ খোদ দুদক। আশঙ্কা, দেশে বিদেশে থাকতে পারে তার আরও সম্পদ। দুপুরে অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঠিকাদার জি.কে. শামীমকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি। 297 কোটি টাকার অবৈধ সম্পদের সে মালিক, এটা এরকম একটি অভিযোগ আছে। আমাদের কাছে আরও তথ্য আছে যে এই টাকার পরিমাণ আরও অনেক বেশি হতে পারে, দেশে বিদেশে টাকা থাকতে পারে। আমরা আদালতের অনুমোদন করবে তার বিশেষ তদন্তের অংশ হিসেবে আজকে ডেকেছি। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ ও বিসিবি পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে.এম. ইমরুল কায়েস এই আদেশ দেন। দুদকের করা মানি লন্ডারিং মামলার শুনানিতে লোকমানের 7 দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। উন্নয়নের সাথে সাথে সুশাসন প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার, তাই চলমান শুদ্ধি অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সকালে সচিবালয়ে তিনি বলেন, যিনি দুর্নীতি করছেন তাকেই আইনের আওতায় আনা হচ্ছে। জনপ্রতিনিধি ও ক্ষমতাশীল কাউকেই ছাড় দেয়া হবে না। জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী সাগররুনি হত্যার তদন্ত শেষ পর্যায়ে। বলেন, বুয়েটে আবরার হত্যা মামলার চার্জশিট নির্ভুলভাবে দেওয়ার জন্য কাজ করছে পুলিশ। অভিযান তো আমরা বলছি না, আমরা বলছি সুশাসন প্রতিষ্ঠার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এই স্টেপটা নিয়েছে। মূল কথা হলো দুর্নীতির বিরুদ্ধে, যারা আইন মানছে না, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, সুশাসন প্রতিষ্ঠার জন্য এই অভিযান বলুন আর এই প্রক্রিয়া বলুন, এটা চলছে। এখানে কেউ কিন্তু বাদ যাচ্ছে না। সৌজন্য সাক্ষাৎ করতে দুদকে গিয়েছিলেন বর্তমানে নিষিদ্ধ থাকা বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ ক্রিকেট অধিনায়ক সাকিব আল হাসান। সকাল 10:30টার দিকে দুদকে যান তিনি। প্রায় আধ ঘন্টার মতো অবস্থান করেন দুদকে। বিশেষ কোনো বিষয় নয়, শুভেচ্ছা দূত হিসেবে সময় পেলেই দুদকে যান সাকিব। গত 29 অক্টোবর জুয়ারির প্রস্তাব গোপন করায় সাকিবকে নিষিদ্ধ করেছে আইসিসি। ভারত সফরে তাই দলের সঙ্গে যেতে পারেননি তিনি। সাকিব আল হাসান আসছে আমাদের শুভেচ্ছা অ্যাম্বাসেডার, আমরা তার শুভকামনা করি। তিনি আমাদের সাথে যেটা আসছেন সেটা হলো সৌজন্য সাক্ষাতের জন্য। আমরা চাই যে সাকিব আল হাসানের আগামী দিন আরও উজ্জ্বল হোক, তার সমস্যা দূর হোক।
বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার শেষ ইচ্ছা অনুযায়ী যাতে দেশে ফিরতে পারে সেজন্য ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সাদেক হোসেন খোকার রোগ মুক্তি চেয়ে দোয়া মাহফিলে তিনি এই আহ্বান জানান। সরকারের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে লড়াইয়ের জন্য সাদেক হোসেন খোকার এমন পরিস্থিতি বলেও দাবি করেন তিনি। পরে খোকার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। উনি এখনো আমাদেরকে বলেছেন, তার বন্ধুদের বলেছেন যে আমি দেশের মাটিতেই যেন আমার কবর হয়। আমরা আহ্বান জানাতে চাই সরকারের কাছে যে তিনি যেন দেশে ফিরতে পারেন সুস্থ অবস্থায়, তার জন্য তার সেই ব্যবস্থা তাদের করা উচিত বলে আমরা মনে করি। নিউ ইয়র্কে চিকিৎসাধীন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার পরিবার ট্রাভেল পারমিটের আবেদন করলে বাংলাদেশ মিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি জানান সাদেক হোসেন খোকা ও তার স্ত্রীর যেহেতু পাসপোর্ট নেই, তাই আন্তর্জাতিকভাবে নিজ দেশে ফেরার এটাই একমাত্র ব্যবস্থা। এ ব্যাপারে এরই মধ্যে নিউ ইয়র্ক কনসুলেটকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। উপাচার্যের অপসারণ দাবিতে আজও ধর্মঘট চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে এই কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষক এবং শিক্ষার্থীরা। বিভিন্ন একাডেমিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন তারা, ঝুলিয়ে দেওয়া হয়েছে তালাও। তবে ভিসিপন্থী দু একজন শিক্ষক আজ ক্লাস নিয়েছেন। এদিকে সন্ধ্যায় শিক্ষামন্ত্রীর সাথে আন্দোলনরতদের বৈঠকে বসার কথা রয়েছে। ফুটবল খেলাকে কেন্দ্র করে খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ছাত্র সংঘর্ষের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। সকাল থেকে 5 সদস্যের কমিটি কাজ শুরু করে। তদন্ত কমিটির প্রধান ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুন নবী মোল্লা জানান, সংঘর্ষের প্রকৃত কারণ জানতে কথা বলা হবে চিহ্নিতদের সাথে। সব দিক থেকে দিয়ে তারপর একটা ক্রস ভেরিফিকেশন করে আমরা কি বুঝি সেটা আমাদের এখানে বক্তব্য থাকবে না, বরং বিভিন্ন রিসোর্স থেকে আমরা ইনভেস্টিগেশন করার পর বিভিন্ন তথ্য উপাত্ত আমাদেরকে যে কথাগুলো বলতে বলে আমরা সেই কথাগুলো দেখব। অধ্যক্ষকে পানিতে ফেলে দেওয়ার ঘটনায় রাজশাহী পলিটেকনিক শাখা ছাত্রলীগের কার্যক্রম স্থগিতের সুপারিশ করা হয়েছে। মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ জানান, পলিটেকনিক শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন সৌরভকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ কেন্দ্রে পাঠানো হয়েছে। এদিকে অধ্যক্ষকে পুকুরে ফেলে লাঞ্ছিতের ঘটনায় গতরাতে আটক 25 জনের মধ্যে 5 জনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কারিগরি শিক্ষা বোর্ড। এদিকে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন হয়েছে আজ। পলিটেকনিকের সামনে সকালে ঘণ্টাব্যাপী চলে এই কর্মসূচি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয় কর্মসূচি থেকে। সেই সাথে 24 ঘন্টার মধ্যে সব আসামিকে গ্রেফতার করা না হলে কাল থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেন শিক্ষকরা। আর ছাত্র রাজনীতি বন্ধ, বহিরাগত মুক্ত ক্যাম্পাস সহ 6 দফা দাবি জানায় শিক্ষার্থীরা। অধ্যক্ষ একটা প্রতিষ্ঠানের দায়িত্ব যার উপরে, তাকে পুকুরে বাজেভাবে ফেলে দিয়েছে এবং লাঞ্ছিত করা হয়েছে। আমরা এই সুষ্ঠু বিচার চাই। আমাদের আন্দোলন চলতে থাকবে যতদিন না এই দাবি আমরা পাবো। আর ক্লাস আমরা সব বন্ধ করে দিচ্ছি। ছাত্রলীগের আমাদের ভয় দেখাতো যে হ্যাঁ আমরা এই করব সেই করব। ইভেন আমাদের পরীক্ষা নিয়ে অনেক সময় আমাদেরকে ভয় দেখানো হয়েছে। ছাত্র রাজনীতি এখানে সাময়িকভাবে নিষিদ্ধ করতে হবে। আর যে সমস্ত ছাত্র নামী সন্ত্রাসীরা এই ধরনের এহেন কার্যকলাপ করেছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। শিক্ষা, বাণিজ্য আর নানা ধরনের অনৈতিক দাবি পূরণে সাড়া না দেওয়ায় বেশ কিছুদিন ধরেই ছাত্রলীগ নেতা কর্মীদের সাথে বিরোধ চলছিল রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষের। ওই শিক্ষকের অভিযোগ, অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হয় পানিতে ফেলে তার প্রাণনাশের চেষ্টা করে ছাত্রলীগ নেতা কর্মীরা। শিক্ষক কর্মকর্তাদের দাবি, টর্চার সেলে শিক্ষার্থী নির্যাতনের ঘটনা ঘটলেও এতদিন ভয়ে মুখ বন্ধ রেখেছিলেন তারা। বিভিন্ন সময় ছাত্রদের কাছে বিভিন্ন চাঁদা দাবি করে, সেগুলো আমরা বিভিন্নভাবে প্রতিরোধ করার চেষ্টা করেছি আর কি। সমস্ত প্রশাসন মিলে আর কি রেজাল্ট বাণিজ্য করেছে, পরীক্ষা বাণিজ্য করেছে, এগুলোতে আমরা বাদ সেজেছি। পাশ করানোর জন্য তারা আমাকে চাপ সৃষ্টি করল। আমি কোনো ক্রমে রাজি হই নাই। এগুলো নিয়ে অনেক দিন থেকে তারা আমাকে বিভিন্ন নেতাদের কাছে গিয়ে বলছে যে এইগুলো হলো প্রাইভেট পড়ে না, এই জন্য ফেল করাইছে, ছাত্রলীগের ছেলে এই জন্য ফেল করাইছে। 90-এ যদি 0-1 পায়, সে নিজের অটোমেটিক্যালি নিজের দোষেই, নিজের কারণেই এগুলো রেফার পাইছে। কিছু নাম পাওয়া গেছে, এখন আমরা অভিযান করতেছি, কিছু ধরা পড়ছে, আর রাত্রে আরও অভিযান হবে, তাতে আমরা চেষ্টা করছি সবাইকে ধরার।
রোহিঙ্গা নাগরিকদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার বিষয়টি পুরোপুরি রাজনৈতিক। এক্ষেত্রে কোনো রকম হস্তক্ষেপ করবে না বিশ্বব্যাংক। অর্থায়নের ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়ন এবং অর্থের ব্যবহার বিবেচনা করে এই উন্নয়ন সহযোগী। দুপুরে রাজধানীর একটি হোটেলে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সংস্থাটির নির্বাহী পরিচালক এ কথা বলেন। জানান, সরকারের বেঁধে দেওয়া উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে আর্থিক খাতের সংস্কার জরুরি। বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন একদিন সমৃদ্ধশালী দেশ হবে বাংলাদেশ, মাথা উঁচু করে দাঁড়াবে জাতি। বিনা বেতনে থাকবে প্রাথমিক শিক্ষার ব্যবস্থা, থাকবে না নারী পুরুষের মাঝে বৈষম্য, ন্যায্যতার ভিত্তিতে হবে অগ্রগতি। অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারায় এগিয়ে চলছে দেশ, 8% প্রবৃদ্ধি অর্জন করেছে। আগামীতে প্রবৃদ্ধি 2 অঙ্কের ঘরে যাবে। রোহিঙ্গা সংকট সমাধানের দায়িত্ব নিতে হবে মিয়ানমারকে, নিশ্চিত করতে হবে বাংলাদেশ আশ্রিতদের নিরাপদ ও স্থায়ী প্রত্যাবাসন। রোববার 35তম আসিয়ান সম্মেলনে এই হুঁশিয়ারি দেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বলেন, রোহিঙ্গা সংকটের উৎস খুঁজে তার সমাধান করতে হবে। সম্মেলনের সাইডলাইনে মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচির সাথে সাক্ষাৎ করেন জাতিসংঘ মহাসচিব। তাগাদা দেন রোহিঙ্গা শরণার্থীদের দেশে ফেরার উপযুক্ত পরিবেশ নিশ্চিত। রোহিঙ্গা সংকটের সমাধানে মূল দায়িত্ব নিতে হবে মিয়ানমারকেই। এছাড়া কক্সবাজারে আশ্রয় নেওয়া বিশাল জনগোষ্ঠীর স্থায়ী প্রত্যাবাসনের জন্য রাখাইনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে সূচি প্রশাসনকেই। ভারতের মানচিত্রে আঁকা হলো দ্বিখণ্ডিত কাশ্মীর। নতুন মানচিত্রে জম্মু কাশ্মীর এবং লাদাখকে পৃথক 2 কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে দেখানো হয়েছে। ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্গিল ও লে নিয়ে গঠন করা হয়েছে লাদাখ। ভৌগোলিক মানচিত্রের পাশাপাশি সরকারের নতুন রাজনৈতিক মানচিত্র হয়েছে এই পরিবর্তন। সংবিধানে 370 ধারা বিলোপের 3 মাস পর গেল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে 2 ভাগ হয় মুসলিম অধ্যুষিত জম্মু কাশ্মীর। ফলে ভারতে এখন মোট রাজ্যের সংখ্যা নেমে এসেছে 28টিতে এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা বেড়ে হয়েছে 9টি। শেষ হলো পদত্যাগের জন্য ইমরান খানকে বিরোধীদের বেঁধে দেয়া 48 ঘন্টার আলটিমেটাম। অবশ্য ক্ষমতা ছাড়বেন না এমন কথা সাফ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তাকে সমর্থন দিয়েছে সেনাবাহিনীও। এই অবস্থায় ধর্মঘটে দেশ অচল করার হুমকি দিয়েছেন বিক্ষোভে নেতৃত্ব দেয়া মাওলানা ফজলুর রহমান। করাচি থেকে ইসলামাবাদ প্রায় 1500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সরকার বিরোধী লাখো বিক্ষোভকারী 3 দিন ধরে অবস্থান করছেন রাজধানী। 2018 সালে বাংলাদেশে সন্ত্রাসী হামলার হার এবং ঝুঁকি তুলনামূলক কম ছিল। 1 নভেম্বর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সন্ত্রাস বিষয়ক 2018 সালের প্রতিবেদনে বলা হয়, নিজ ভূমি সন্ত্রাসীদের ব্যবহার করতে না দেয়া এবং জিরো টলারেন্স নীতি অব্যাহত রেখেছে বাংলাদেশ। সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার, অস্ত্র, গোলাবারুদ উদ্ধারও চালিয়ে যাচ্ছে দেশটি। তবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ সাফল্যকে প্রশ্নবিদ্ধ করছে বলেও জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় এখনও উদ্বিগ্ন। তবে ওই প্রতিবেদনে সাইবার অপরাধ দমনে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করা হয়। ভারত বাংলাদেশ সিরিজের খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম টি20তে আজ অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হবে 2 দেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। দিল্লির মারাত্মক পরিবেশ দূষণের মাঝে এই ম্যাচে আয়োজন করে সমালোচনার মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI। অবশ্য সব বাধা পেরিয়ে ইতিবাচক ক্রিকেট খেলতে চান টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। নিষেধাজ্ঞার কারণে সাকিব ও ব্যক্তিগত ছুটিতে থাকায় তামিমকে ছাড়াই পরিকল্পনা করতে হচ্ছে কোচ রাসেল ডোমিঙ্গোকে। ঘরের মাঠে একচ্ছত্র আধিপত্য থাকলেও বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ মানছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আমাদের রেজাল্টটা নিয়ে আমরা অনেক ইতিবাচক। ভারত নিজেদের কন্ডিশনে কতটা শক্তিশালী তা সবার জানা। আমাদের হারাবার কিছুই নেই, তবে সিরিজ শেষে কি পেতে পারি তাই ইতিবাচক ক্রিকেট খেলতে চাই মাঠে। হোম অ্যান্ড অ্যাওয়ে 2 জায়গাতেই বাংলাদেশ ভালো দল, বিশেষ করে প্রতিপক্ষ যখন ভারত। এই দলে 2 জন কি ক্রিকেটার না থাকলেও আমরা সতর্ক। আমার দায়িত্ব বিরাট কোহলির পরিবর্তে দলকে সামনে থেকে এগিয়ে নেওয়া। নেদারল্যান্ডস আর পাপুয়া নিউগিনির ফাইনালের পর নিশ্চিত হয়েছে টি20 বিশ্বকাপের প্রথম রাউন্ডে 6 দলের ম্যাচ শিডিউল, যেখানে গ্রুপ বিতে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, নামিবিয়া ও স্কটল্যান্ড। এছাড়াও গ্রুপ এতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাপুয়া নিউগিনি, আয়ারল্যান্ড ও ওমান, যেখানে আগামী বছর 19 অক্টোবর হোবার্টে নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করবে বাংলাদেশ। এরপর একই মাঠে 21 অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে আর 23 অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগাররা।
একসময় 1200 সিনেমা হল ছিল দেশে, এখন সেই সংখ্যা নেমে এসেছে 150-তে। একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে প্রেক্ষাগৃহ, গড়ে উঠছে শপিং মল, সেগুলোর বেশিরভাগই থাকছে না সিনেমা হল। ভালো সিনেমার সংকট আর হলের খারাপ পরিবেশ টানতে পারছে না দর্শক। তবে অর্থনৈতিক বাস্তবতার কারণেই একক পর্দার সিনেমা হল বিলুপ্ত হবে, তার জায়গা নেবে মাল্টিপ্লেক্স। দর্শক আছে, দেখে আনন্দ করতেছে, কিন্তু এখন একদম নীরব নিথরভাবে আমরা ছবি চালাই আর কি। আজকে 12টার সাথে আমার 20 জন দর্শক আছে, ঠিক আছে? সেই 20 জন দর্শকের দ্বারা আমি কি ইলেকট্রিক বিল দিব কোত্থেকে, স্টাফের বেতন দিব কোত্থেকে, আনুষ্ঠানিক খরচ বহন করবো কোত্থেকে? খুবই যাচ্ছে তাই একটা হলের অবস্থান। মানুষ কিন্তু টাকা দিয়ে ছবি দেখতে চায়। টিকিটিং সিস্টেম সার্ভার এফডিসিতে হওয়া উচিত। সরকার যদি অন্তত 64টা ডিস্ট্রিক্ট এবং আরও কয়েকটা বিভাগীয় শহরে যদি মাল্টিপল থিয়েটারের ব্যবস্থা করে দেন, তাহলে আমাদের মানে ফিল্ম ইন্ডাস্ট্রি কোথা থেকে কোথায় চলে যাবে সেটা আপনারা কল্পনাও করতে পারেন না। বাণিজ্যিক ছবির যে মুখ থুবড়ে পড়া, সেইখান থেকে সিনেমা হলগুলো একটা সংকটের মধ্যে পড়ল এবং যার ফলশ্রুতিতে দর্শক সংখ্যা কমে গেল এবং সিনেমা হল একের পর এক বন্ধ হতে শুরু করলো। এখনো যদি আমরা ছবি না দেখতে পারি, শব্দ শুনতে না পারি, তাহলে আমার দর্শক কেন গিয়ে হলে ছবি দেখবে? আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ওম্যান এবং কবি কামাল চৌধুরীর যুদ্ধ শিশু কবিতা অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্র মায়া দ্য লস্ট মাদার। সরকারি অনুদানে নির্মিত এই চলচ্চিত্র পরিচালনা করেছেন মাসুদ পথিক। সম্প্রতি প্রকাশ হয়েছে চলচ্চিত্রটির টিজার, আর টিজারে রীতিমতো চমকে দিয়েছে মায়া। মুক্তিযুদ্ধের সময় নির্যাতনের শিকার হওয়া এক নারীর গল্প উঠে আসবে মায়া দ্য লস্ট মাদার সিনেমায়। চলছে সব খবর, ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবারও স্বাগত, দেখছেন সব খবর। বখাটের উত্তক্তের কারণে জেএসসি পরীক্ষা অংশ নিতে পারেনি শরীয়তপুরের এক ছাত্রী। ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের কাছে আবেদনের পর ঘটনাটি জানাজানি হয়। স্বজনরা জানায়, ভেদরগঞ্জের প্রত্যন্ত এলাকার সখীপুর গ্রামের মেয়ে সুমাইয়া আফরিন স্থানীয় হুমায়ুন কবির উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্রী। প্রতিবেশী রহিম আলী সর্দারের ছেলে ইয়াসিন সর্দার গত 2 বছর ধরে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেওয়া সহ বিভিন্নভাবে উত্তক্ত করে আসছে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলেও কোনো সমাধান হয়নি। সহ্য করতে না পেরে 3 মাস আগে সুমাইয়া বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। সে যাত্রায় বেঁচে গেলেও বখাটে ইয়াসিনের কারণে ঘরবন্দি মেয়েটি। বিরক্ত করতো, স্কুলে যাওয়ার পথে বিরক্ত করতে গিয়া আমার মেয়ে সহ্য করতে না পাইরা মেয়ে আত্মহত্যা করতে চাইছিল, বিষ খাইছিল। পুলিশি অভিযান অব্যাহত আছে এবং গতকালকে রাতেও তাদের নলেজে আসার পরে তারা সাথে সাথে তাকে গ্রেফতার করার জন্য পুলিশি অভিযান অব্যাহত রেখেছে। মাদ্রাসা ছাত্রী নুসরাতের বক্তব্যের ভিডিও প্রচারের ঘটনায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনকে জামিন দেয়নি হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সকালে এই আদেশ দেন। এ সময় সাইবার ট্রাইব্যুনালে থাকা মামলাটি 40 দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশও দিয়েছেন হাইকোর্ট। কারো কারো ফাঁসির আদেশ হয়েছে এই কারণে যে তারা থানা ম্যানেজ করার দায়িত্ব নিয়েছিলেন। আমি মাননীয় হাইকোর্টে যে সাবমিশনটা রেখেছি সেটি হচ্ছে গিয়ে যে থানা ম্যানেজ করার দায়িত্ব যিনি নিয়েছিলেন তার ফাঁসির আদেশ হলো, কিন্তু যিনি ম্যানেজ হয়ে গেলেন, যাকে ম্যানেজ করা হলো এই সাবেক ওসি মোয়াজ্জেম সাহেব, তাকে তো কিছুই করা হয়নি। পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধ ও দাম বৃদ্ধির স্থায়ী সমাধান চেয়ে বাণিজ্য মন্ত্রণালয় এবং রাজস্ব বোর্ডকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ ডাক ও রেজিস্ট্রি যোগে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান এই নোটিশ পাঠিয়েছেন। নোটিশে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে 7 দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্টদের বলা হয়েছে। অন্যথায় প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে জানিয়েছেন আইনজীবী। এক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় ও রাজস্ব বোর্ডকে যথাযথ উদ্যোগ নিতে হবে। চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। মিয়ানমার থেকে প্রতিদিন 25 থেকে 30 ট্রাক পেঁয়াজ ঢুকছে খাতুনগঞ্জে, ফলে প্রতি কেজিতে 15 থেকে 20 টাকা পর্যন্ত দাম কমেছে। আড়তদাররা বলছেন, প্রশাসনের অভিযান বন্ধ হওয়ায় ফের আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা। এ ধারা অব্যাহত থাকলে 2-1 সপ্তাহের মধ্যে দাম আরও কমবে বলেও জানান তারা। বার্মা পেঁয়াজ এরকম স্বাভাবিক বাজার থাকবে, ইন্ডিয়া পেঁয়াজ আসলে আমাদের বাজারটা নিয়ন্ত্রণ চলে আসবে। যদি ইন্ডিয়া থেকেও না আসে
বার্মাতে যদি কম আসে তখন উল্টা আরও বেড়ে যেতে পারে। 1500 বিক্রি করছিলাম, ওই পেঁয়াজ আজকে 105 টাকা 7 টাকা এরকম, আর যেটা 110 8 টাকা ওইটা 100 টাকা। যেটা একটা উত্তপ্ত ভাব ছিল তো সেটা কিছুটা কমে আসছে, ও হয়তো সপ্তাহ দুয়েকের মধ্যে আরও কিছু কমবে। বাজারে খাদিমগঞ্জে কমছে 2-5-10 টাকা, এখানে আমাদের খুচরা বাজারে 2-5-10 টাকা কম। ইন্ডিয়াতে চলতেছে আমরা 125 এসে 130, আর এটা চলতেছে আমরা 115 টাকা বার্মাটা। পেঁয়াজ বাজারে নৈরাজ্য তৈরির জন্য সিন্ডিকেটকে দুষছেন কনসাস কনজিউমার সোসাইটি। সকালে সংবাদ সম্মেলনে সংগঠনের নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ ক্যাসিনো বিরোধী অভিযানের আদলে মূল্য সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালানোর দাবি জানিয়েছেন। সংগঠনটি পেঁয়াজ সিন্ডিকেটের মূল্য নৈরাজ্য বিষয়ক প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, সরবরাহ কম এবং আমদানি খরচ বাড়ানোর অজুহাতে ভোক্তার সাথে প্রতারণা করা হয়েছে। 4 মাসে 24 দফা দাম বাড়ানো হয়েছে। প্রায় 3200 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ব্যবসায়ীরা। গত 4 মাসে টোটাল ভোক্তার থেকে 3179 কোটি 36,50,000 টাকা লুটপাট করা হয়েছে এবং গত 1 মাসে যে পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে তা গড় হিসাব করলে প্রতিদিন 50 কোটি টাকা লুটপাট করা হচ্ছে। আর গত 4 মাসে মূল্য বেড়েছে 400 গুণ। কর্মচারীদের চাকরিচ্যুতের 3 মামলায় 10,000 টাকা মুচলেকায় শ্রম আদালত থেকে জামিন পেয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে শ্রম আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিন পান। এর আগে 9 অক্টোবর গ্রামীণ কমিউনিকেশনসের চাকরিচ্যুত কর্মীদের মামলায় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন শ্রম আদালত। খেলাপি ঋণ বন্ধে 9 সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বলেছেন, ব্যাংক ঋণের সুদ হার 1 অঙ্কের ঘরে নামিয়ে আনা উচিত। বিচারপতি JBM হাসান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এই নির্দেশনা দেন। এ সময় জানানো হয়, আদালত সরকারকে ব্যাংকিং খাতে কমিশন গঠনের কথা বলতে পারে না। আদালত বলেছেন, ঋণ খেলাপিদের সুবিধা দিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন নিয়ে কোনো সরকারি বেসরকারি ব্যাংকই ক্ষুব্ধ ছিল না। এ বিষয়ে পূর্বের প্রজ্ঞাপনটি আবারও জারি করতে পারবে বাংলাদেশ ব্যাংক। পরোক্ষ করের ওপর নির্ভরতা বাড়ছে সরকারের, আর তা আদায় করতে গিয়ে নিম্ন ও মধ্যবিত্তকে চাপে ফেলছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। 2015 সালের পর কমেছে আয়কর দেওয়ার প্রবণতাও। সকালে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে একথা জানায় বেসরকারি গবেষণা সংস্থা CPD। মূল প্রবন্ধে বলা হয়, রেমিট্যান্স ও রপ্তানিতে উন্নতি হয়েছে, তবে তা সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার ধারে কাছেও যায়নি। সরকার 51 মনভাবে রাষ্ট্রীয় বিনিয়োগ নীতি ভিত্তিক একটা সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার ভিতরে প্রবেশ করেছে। জিডিপির অংশ হিসেবে 23% ভিতরে আমার ব্যক্তি খাতের বিনিয়োগ ওঠানামা করছে, অথচ প্রবৃদ্ধি 5 থেকে 6, 6 থেকে 7, 7 থেকে 8-এ চলে গেল। আশঙ্কাজনক হারে কমছে বেসরকারি খাতে ঋণ বিতরণ। আগস্ট শেষে এই খাতে ঋণ বেড়েছে মাত্র 10.68%, যা 9 বছরের মধ্যে সর্বনিম্ন। তারল্য সংকট কিছুটা দূর হলেও বিনিয়োগের প্রস্তাব আগের মতো আসছে না। নতুন ঋণে বাড়তি সতর্কতার কারণে প্রবৃদ্ধি কিছুটা কমছে। বিশ্লেষকরা বলছেন, বেসরকারি বিনিয়োগ কমে গেলে তার প্রভাব পড়বে কর্মসংস্থান এবং প্রবৃদ্ধিতে। নতুন প্রকল্প বা নতুন সেভাবে আসছে না, আর ব্যাংকগুলো কিছুটা সতর্ক, যেটা হলো ব্যালেন্স শিট ঠিক রাখা তো খুব জরুরি। 9% রেটে লোন দিতে গেলে আমার যে কস্টিং, সেই কস্টিংকে মিনিমাইজ করার জন্য প্রথম প্রস্তুতি নিতে হবে। প্রাইভেট সেক্টরটা যদি আপনি বুস্ট আপ না করেন, বিশেষ করে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেসগুলোতে আপনি যদি বুস্ট আপ না করেন, এমপ্লয়মেন্ট বাড়বে না। টার্গেট তো আমাদের সবসময় একটু বেশি করে দেওয়া হয়ে থাকে। সুতরাং আমার মনে হচ্ছে যে আগস্টে যদিও প্রায় 12-তে আছে, তে ডিসেম্বর কোটা একটু বাড়িয়ে যাবে। দর্শক, সব খবরের শুরুতেই জানিয়েছিলাম, নারায়ণগঞ্জের বাবুরেলে তাঁতিবাজার এলাকায় 4 তলা একটি ভবন ধসে পড়েছে। এই ঘটনায় অন্তত 1 জন নিহত হয়েছে বলে জানা গেছে এবং সেখানে উদ্ধার তৎপরতা চলছে। এখন ঘটনাস্থল থেকে সহকর্মী আমির হোসেন স্মিথ এর আগে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তিনি আবার যুক্ত হয়েছেন, তার কাছে যাচ্ছি। স্মিথ, উদ্ধার তৎপরতার এখনকার কি অবস্থা? সৌমিত্র, যে নারায়ণগঞ্জের 1 নং বাবুরাল তাঁতিপাড়া এলাকায় আসর নামাজের পর সময় কিন্তু একটি 4 তলা ভবন পাশের খালে ধসে পড়ে। সেখানে বেশ কিছু লোকজন আটকা পড়ার পর কিন্তু স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে চলে এসে তারা কিন্তু উদ্ধার তৎপরতা শুরু করে এবং একে একে ভবন থেকে কিন্তু 4 জনকে গুরুতর আহত অবস্থায় বের করা হয় এবং একজনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ভিক্টোরিয়াতে নেওয়া হলে কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার নাম আমরা জানতে পেরেছি সোয়েব।
স্থানীয় লোকজন এবং নিহতের স্বজন এবং আত্মীয় স্বজনরা আমাদেরকে দাবি করেছেন ওয়াজিদ নামে আরো একজন এই ভবনটিতে আটকা পড়েছেন। সেই ভবনটি থেকে তারা সে পড়তে এসেছিল, আরবি পড়তে এসেছিলেন বলে বিকেলে আমরা জানতে পেরেছি। বিকেলে আরবি পড়ার সময় কিন্তু এই ভবনটি ধসে পড়ে বলে তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। তিনি বলছেন যে যাকে আটকা পড়া হয়েছে, আটকে পড়েছে এই ভবনটিতে, তাকে কিন্তু উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে এসে তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জসিমউদ্দিন, র্যাবের সিও, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই কিন্তু এই ঘটনাস্থলে এসেছেন। তারা এখান থেকে উদ্ধার তৎপরতা কার্যক্রম মনিটরিং করছেন এবং ফায়ার সার্ভিসের একাধিক টিম বিভিন্ন খণ্ডে ভাগ হয়ে কিন্তু তারা এই ভবনটির বিভিন্ন অংশে তারা শাবাল, হাতুড়ি এবং হামার দিয়ে ভেঙে সেখানে ভিতরে তারা প্রবেশ করছেন এবং এই ভবনটিতে যে আটকা পড়েছে সে কোন জায়গাটিতে আটকা পড়েছেন সেটি তারা চিহ্নিত করার চেষ্টা করছেন এবং তারা বলছেন যে একে একে এই ভবনটির ভিতর থেকে কিন্তু বিভিন্ন যে বাড়ি ঘরে যে সরঞ্জাম আছে অর্থাৎ আসবাবপত্র সেগুলো কিন্তু বের করে নিয়ে এসে একে একে তারা তল্লাশি চালাচ্ছেন। আমির হোসেন ইসমাইলের কাছ থেকে শুনছিলাম নারায়ণগঞ্জে বাবুরাইলে ভবন ধসে পড়ার উদ্ধার তৎপরতা এবং এই সংক্রান্ত অন্যান্য তথ্য। হাতে থাকা অন্যান্য খবর যাচ্ছে এবার। নতুন আইএস প্রধান আবু ইব্রাহিম আল হাশিমির তথ্য সংগ্রহ করছে মার্কিন গোয়েন্দারা। তার উত্থান, সংগঠনের প্রভাব সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাথান সেলস। এদিকে তুরস্কে বন্দী আইএস সদস্যদের ফেরত পাঠানো হবে নিজ নিজ দেশে। শনিবার এই হুমকি দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। মালিতে সেনাবাহিনী নিরাপত্তা চৌকিতে হামলার দায় স্বীকার করল আইএস। শুক্রবারের হামলায় প্রাণ গেছে 53 সেনা সদস্যের। শনিবার বিবৃতিতে কর্তৃপক্ষ জানায় নাইজার সীমান্তে যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছিলেন মালির সেনারা। ঘটনাস্থলে উপস্থিত ছিল জাতিসংঘের শান্তিরক্ষী মিশন ও ফরাসি সেনাবাহিনী। সে সময় ক্যাম্পের ভেতর আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় 3 হামলাকারী। এই সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন আরও 10 জন। সিরিয়ায় তুরস্কের সীমান্তবর্তী তাল আবায়েদ শহরে গাড়ি বোমা বিস্ফোরণে প্রাণ গেছে অন্তত 13 জন বেসামরিক মানুষের, আহত হয়েছে আরও 30 জন। শনিবারের হামলার জন্য কুর্দি সংগঠন পিকেকে দায়ী করছে আঙ্কারা। পর্যবেক্ষক সংস্থা SOHR জানিয়েছে হতাহতদের মধ্যে তুর্কি সেনারাও আছে। তুরস্কের দাবি প্রতিহিংসার জেরে হামলাটি চালিয়েছে কুর্দিরা। হাসপাতালে চিকিৎসাধীন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের অবস্থা সংকটাপন্ন। ব্যক্তিগত চিকিৎসকের বরাত দিয়ে তথ্যটি জানিয়েছে গণমাধ্যম। বলা হয়, প্ল্যাটিলেট কমে যাওয়ায় নওয়াজ শরীফের অবস্থা আশঙ্কাজনক। 1 সপ্তাহ ধরে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন পাকিস্তানের 3 বারের প্রধানমন্ত্রী। দুর্নীতি ও অর্থপাচার মামলায় 7 বছরের সাজা হলেও অসুস্থতার কারণে গেল রোববার জামিন পান 69 বছর বয়সী নওয়াজ। বলিউড বাদশা শাহরুখ খানের 54তম জন্মদিন উপলক্ষে দুবাইয়ের বুর্জ খলিফায় ভেসে উঠল জন্মদিনের শুভেচ্ছা বার্তা। শাহরুখ নিজেও সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। শাহরুখ দুবাই কর্পোরেশন ফর ট্যুরিজম অ্যান্ড কমার্স মার্কেটিংয়ের বি মাই গেস্ট কর্মসূচির শুভেচ্ছা দূত। দিনটি ঘিরে বলিউডেও ছিল উৎসবের আমেজ। প্রযোজক, পরিচালক, তারকারা তাদের ভালোবাসা মাখা শুভেচ্ছায় সিক্ত করেছেন শাহরুখকে। তবে সবার থেকে এগিয়ে থাকলেন বন্ধু সালমান খান। বলিউড ভাইজান একদল নায়িকা সঙ্গে নিয়ে পালন করলেন কিং খানের জন্মদিন। চলছে সব খবর, ছোট্ট আরও একটা বিরতি, ফিরছে একটু পর। আবারও স্বাগত, দেখছেন সব খবর। নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বালিশ কাণ্ড সহ অন্যান্য দুর্নীতিতে 33 প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক নোটিশে তাদেরকে কমিশনের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন আগামী 6 থেকে 13 নভেম্বরের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলেছেন। তাদের জন্য সময় ও তারিখ নির্ধারণ করে দেওয়া আছে চিঠিতে। সিলেটে যমুনা টেলিভিশনের ক্যামেরা পার্সন ও দৈনিক যুগান্তর পত্রিকার ফটো সাংবাদিকের ওপর হামলার মামলায় অব্যাহতি চেয়ে লিয়াকত বাহিনীর দায়েরকৃত রিভিশন খারিজ করে দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রিভিশন খারিজের আদেশ দেন। মামলাটি এখন তদন্ত করছে পিবিআই। তাদের দেয়া প্রতিবেদন আমলে নিয়ে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে মামলার কার্যক্রম শুরু করে। দায়েরকৃত রিভিশনটা আদালত নামঞ্জুর করে দেন, খারিজ করে দেন। এখন তাদের বিরুদ্ধে আগামী তারিখে যথাযথভাবে আদালতের বিচার প্রক্রিয়া, বিচার কার্যক্রম শুরু হবে।
জালিয়াতি ও প্রতারণা মামলায় গ্রেফতার সুরিন আওয়ামী লীগের সহসভাপতি আতাউর রহমানকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন নরসিংদীর একটি আদালত। দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শারমিন আক্তার পিঙ্কি এর আদালতে আসামিকে 7 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক 3 দিন 4 ঘন্টা করে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। গেল বৃহস্পতিবার রাতে আতাউরকে রাজধানীর মালিবাগ থেকে গ্রেফতার করা হয়। কয়েকটি জেলায় অভিযান চালিয়ে যশোর ডিবি পুলিশ 8 জনকে আটক করেছে। দাবি করা হয়েছে তারা আন্তজেলা চোর চক্রের সদস্য। তাদের কাছ থেকে 22 লাখ টাকার লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। পুলিশ জানায় আটক ব্যক্তিরা প্রায় 6-7 বছর ধরে বিভিন্ন জেলায় চুরি করে আসছে বলে স্বীকার করেছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেলে সন্ধ্যা রানী নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত রাত 2টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। চিকিৎসক জানান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেল 30 অক্টোবর হাসপাতালে ভর্তি হন সাতক্ষীরার তালার বাসিন্দা সন্ধ্যা। অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় আইসিইউতে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত 24 জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বিভিন্ন স্থান থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে 2 জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পরিত্যক্ত চাতালকল থেকে সুমন মিয়া নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যা করা হয়েছে ছুরিকাঘাতে। নিহত সুমনের বিরুদ্ধে 7টি মাদক মামলা আছে বলে জানিয়েছে পুলিশ। ডোবা থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার হয়েছে সাভারে। দুপুরে নামাগেন্দা থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। অন্য কোথাও তাকে খুন করে লাশ ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মাথাবিহীন যুবকের মরদেহ উদ্ধার হয়েছে ফরিদপুরের ভাঙ্গায়। সকালে দেওরাবাজার এলাকায় খণ্ডিত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ বলছে নিহতের বয়স আনুমানিক 30 থেকে 35 বছর। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নরসিংদীর মনোহরদীতে নিজ বাসা থেকে মাদ্রাসা শিক্ষক তোফাজ্জল হোসেন মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আটক করা হয়েছে স্ত্রী আয়েশা আক্তারকে। পুলিশ জানায় রাতে শোবার ঘর থেকে একটু দূরে টয়লেটে যান তিনি, কিন্তু দীর্ঘ সময় ফিরে না আসায় সন্দেহ হয় স্ত্রীর। পরে তিনি গিয়ে রক্তাক্ত অবস্থায় তোফাজ্জলকে পড়ে থাকতে দেখেন। প্রত্নতত্ত্ব বিভাগের পুরাকীর্তি হাজীগঞ্জ সোনাকান্দার দুর্গ সংস্কার করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। দুপুরে নারায়ণগঞ্জে তিনি বলেন, দুর্গের বেদখল হওয়া জমি উদ্ধার করে সেখানে সৌন্দর্য বর্ধন করে তা পর্যটকদের জন্য খুলে দেয়া হবে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের যে জায়গা BGMC দাবি করছে তা ঠিক নয় বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। আদালতের নির্দেশনা অনুযায়ী সিটি কর্পোরেশন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের জায়গায় বনায়ন ও বিনোদনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি। আমাদের ডিমার্কেশন করে এখানে আমরা গাছপালা সিটি কর্পোরেশনের মধ্যে আছেন, সিটি কর্পোরেশনের সহযোগিতা এখানে একটি ছোট্টখাটো বাগানের মতো গড়ে তুলবো। আর প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে এটি সংস্কার করে জনগণের জন্য এটি দর্শনযোগ্য হয় সেরকম একটি ব্যবস্থা করবে। নড়াইলের নড়াগাতি থানার মাউলি পঞ্চপল্লী ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এমপিও ভুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। এতে বক্তারা দাবি করেন সব শর্ত পূরণ করা হলেও বিদ্যালয়টি এমপিও ভুক্তির ক্ষেত্রে অবহেলিত থেকে গেছে। তারা আশা করেন শিগগিরই তাদের আবেদন পুনর্বিবেচনা করা হবে। সার্ভার জটিলতায় বেনাপোল এবং পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বন্দর কর্তৃপক্ষ জানায়, গতকাল ভারতের পেট্রাপোলের অনলাইন সার্ভারে ত্রুটি দেখা দেয়। সকালে বিশেষ ব্যবস্থায় কিছু পচনশীল পণ্য রপ্তানি হয়। পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ জানায় অনলাইন সিস্টেম সচল করার কাজ চলছে। যান্ত্রিক ত্রুটির কারণে গতকাল থেকে আমদানি সম্পূর্ণ বন্ধ আছে। তবে আজকে কিছু পণ্য বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় রপ্তানি হয়েছে। যাতে দ্রুত চালু হয় সেই বিষয়ে আমরা ইন্ডিয়ান বন্দর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যাচ্ছি। যে কোনো কাজের জন্য সবার আগে দরকার ভালো মানুষ হওয়া। সকালে রিপোর্টার্স ইউনিটিতে শিশু সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে এমনটাই জানান শিক্ষাবিদ ডক্টর জাফর ইকবাল। বলেন, শিশুদের উপর চাপ প্রয়োগ না করে ওদের মতো করে বড় হতে দেয়া দরকার। এছাড়া মানসিক চাপ বাড়ে এমন কার্যক্রমে না থাকার পরামর্শও দেন তিনি। এ সময় কয়েকজন সিনিয়র সাংবাদিক সমাজ গঠনে সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে। তুমি তোমার বাবা মার সঙ্গে নেগোশিয়েট করো। আমার লাইফ আমাকে ছেড়ে দাও। যদি কোনো আমি ঠিক করে মানুষ হইতে না পারি, কিছু না করতে পারি, তা আমার মাথা ব্যথা, ছেড়ে দাও। বিশ্বের তেল সরবরাহ নিশ্চিতে মিত্রদের সাথে কাজ করছে যুক্তরাষ্ট্র। ভারত সফরে কথা বলেন মার্কিন বাণিজ্যমন্ত্রী স্টিভ মিউচিন। বলেন, ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর বিশ্ববাজারে তাদের তেল বিক্রি বন্ধে সব ধরনের পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। ভারতীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সাথে বৈঠকে তেহরানের কাছ থেকে তেল না কেনার অনুরোধও জানান। এ সময় ভারতকে LNG গ্যাস দেওয়ার নিশ্চয়তা দেন মিউচিন। দুদেশের মধ্যে প্রতিরক্ষা, বাণিজ্য সহ দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে চুক্তি সই হয়। ভারতের সাথে বেশ কিছু বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে, বিশেষ করে জ্বালানি ইস্যুতে। ভারত সহ বিভিন্ন দেশে গ্যাস ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সৌদি আরবের সাথে আলোচনা হয়েছে।
আফগানিস্তানের তাখার প্রদেশে স্থলমাইন বিস্ফোরণে কমপক্ষে 9 শিশুর মৃত্যু হয়েছে। শনিবার হয় ঘটনাটি। স্থানীয় প্রশাসন জানায় শিশুরা স্কুলে যাওয়ার সময় পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়। রাজ্য সরকার বলছে অঞ্চলটি নিয়ন্ত্রণের জন্য গোপনে মাইন পুঁতে রাখে তালেবান। এসব মাইন অপসারণে কাজ করছে নিরাপত্তা বাহিনী। চলতি বছরের প্রথম 9 মাসে স্থল বোমা বিস্ফোরণে হতাহত কমপক্ষে 8,000 মানুষ। সোমালিয়ায় ভয়াবহ বন্যায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 10 জন। শনিবার জাতিসংঘ জানায় বাস্তুচ্যুত 2,70,000-এর বেশি। আবহাওয়াবিদরা বলছেন এল নিনোর প্রভাবে বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত পূর্ব আফ্রিকার দেশগুলো, যার মাঝে সোমালিয়া সহ অন্যতম 8টি দেশ। বলা হচ্ছে 2006 সালের তুলনায় এই বছর বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। জলাবদ্ধতা এবং নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ডুবে গেছে বেশিরভাগ এলাকা। নজরদারির মুখে ভিডিও তৈরি ও শেয়ারকারী মার্কিন অ্যাপ টিকটক নির্মাণকারী প্রতিষ্ঠান বাইট ডান্স টেকনোলজি। দেশটির আইন প্রণেতারা টিকটক নিয়ে উদ্বেগ প্রকাশের পর শুরু হলো তদন্ত। জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর তথ্য শেয়ার হচ্ছে এমন অভিযোগ ওঠে জনপ্রিয় অ্যাপটির বিরুদ্ধে। এছাড়া প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের তথ্য কিভাবে সংরক্ষণ করে তা নিয়ে ওঠে প্রশ্ন। তদন্তকারী সংস্থা CFIUS জানায় প্রমাণ মিললে শাস্তি দেওয়া হবে প্রতিষ্ঠানটিকে। 5 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে ইংলিশদের 21 রানে হারিয়ে সিরিজের সমতা আনল কিউই। নিউজিল্যান্ডের করা 8 উইকেট 176 রানের জবাবে 155 রানে অল আউট হয় ইংল্যান্ড। শুরুতেই কলিন মুনরোর উইকেট হারে স্বাগতিকরা, তবে আরেক ওপেনার মার্টিন গাপটিলের 41 আর লোয়ার মিডল অর্ডারে জিমি নিশামের 42 রানে ভর করে 8 উইকেট 176 রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। ব্যাট করতে নেমে 3 রানেই বেয়ারস্টো আর ভিন্সের উইকেট হারায় ইংল্যান্ড। বলারের 39 আর অধিনায়ক মর্গানের 32 রানে ম্যাচে ফেরে সফররতরা। শেষ দিকে ক্রিস জর্ডান 19 বলে 36 রানের ইনিংস খেললেও হার এড়াতে পারেন। 25 অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নির্মাতা, অভিনেতা, কবি ও লেখক হুমায়ুন সাধু। গতকাল রাজধানীর পরিবারের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আমাদের একজন সাধু ছিল শীর্ষক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে সহমত বাংলাদেশ। স্মৃতিচারণে তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন অভিনেতা, চিত্র পরিচালক, লেখক সহ ছবি জঙ্গনের বন্ধু শুভানুধ্যায়ীরা। অভিনয়, নির্মাণ ও লেখালেখি 3টি সমানতালে চালিয়ে যান মানুষ খ্যাত এই তারকা। মোস্তফা সরোয়ার ফারুকীর মেড ইন বাংলাদেশ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন হুমায়ুন সাধু। কার জন্মদিন? তোমার? চিন্তা করো, আমার এমন বিপদের দিনে তোমার জন্মদিন, আমি তোমাকে কিচ্ছু দিতে পারতেছি না ভাই। এই সময় তার জন্মদিন পড়লো, আবার কারো পৌষ মাস, কারো সর্বনাশ। আজার ভাইয়েরও জন্মদিন না, একটা বড় উৎসব আছে। আপনি যান, আমাকে সালে হারে ডাক দেন, একটা চাকরি দেন। বলিউড সুপারস্টার সালমান খান ও খিলাড়ি খ্যাত অভিনেতা অক্ষয় কুমার এবার বক্স অফিস লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন তারা। বিগত কয়েক বছর ধরে ঈদে সিনেমা মুক্তি দিয়ে আসছেন সালমান। সেই ধারাবাহিকতায় 2020 সালের ঈদ উল ফিতরে মুক্তি পাবে এই অভিনেতার রাধে ইউর মোস্ট ওয়ান্টেড ভাই। অন্যদিকে ধারাবাহিকভাবে বক্স অফিসে ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে চলেছেন অক্ষয়। তার লক্ষ্মী বম সিনেমাটিও আসছে ঈদ উল ফিতরে মুক্তি পাচ্ছে। এই ছিল আজকের সব খবরে। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল। লগ ইন করুন www.jomuna.tv, ফেসবুক/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা টিভি বিডি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।